একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃতি, ওইটাকে যেদিন হারিয়ে ফেলি সেদিন আমাদের ব্যক্তি সংস্কৃতির বিকাশ আটকে যায়। এক্ষেত্রে আমি দেখছি আমি একজন সংস্কৃতিতে একজন এন্ড কনজিউমার হিসেবে আমি বাংলা সংস্কৃতিকে ডিফেন্ড করছি। আর গত 20-30 বছর ধরে বাংলা সংস্কৃতিকে যাকে বলে সার্ভ করলো যে চন্দ্রিল ভট্টাচার্য, তিনি দাঁড়িয়ে এতক্ষণ ধরে চন্দ্রিলদা বলে গেল যে এত বছরে আমাদের দ্বারা কিছুই করতে পারলাম না, কিছুই হলো না আমাদের দ্বারা। তো এই যে আত্মসমালোচনা বাঙালির সব গিয়ে থাকলেও এই যে চন্দ্রিলদা প্রমাণ করলো যে আমাদের আত্মসমালোচনা সংস্কৃতি এখনো বেঁচে আছে, এইটা ইটসেলফ কিন্তু আমাদের উন্নত সংস্কৃতি বা সংস্কৃতির লড়াই একদম হেরে না যাওয়ার একটা বেঞ্চমার্ক। দেখুন, একটা কথা হয়তো কোনোরকমভাবে এর আগেও বলা হয়েছে, আমি তো স্পেসিফিক্যালি বলছি, সংস্কৃতি বলতে আমরা কী বুঝি। সংস্কৃতি বলতে একটা আছে রাজদরবারের সংস্কৃতি। রাজদরবার বলতে আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার কি ভারত সরকার বলছি না, বাজার যে সংস্কৃতিকে সাহায্য করে, প্রমোট করে, একটা সেই সংস্কৃতি আছে। সেই সংস্কৃতির দিকে তাকিয়ে দেখলে আমরা কেউ বলতে পারি যে হ্যাঁ সংস্কৃতি, তাদেরও কারোর মনে হবে ঊর্ধ্বমুখী, কারো মনে হবে নিম্নমুখী, কারো মনে হবে একটা স্ট্যাগনেশন চলছে। কিন্তু কথাটা হচ্ছে কিসের ভিত্তিতে, কোন যোগ্যতায় বসে আমরা 8 জনই, ওদিকের 4 জন এদিকের 4 জন, কিসের ভিত্তিতে কোন যোগ্যতায় বসে আমরা সংস্কৃতি নিয়ে এখানে আলোচনা করছি বলুন তো। আমি এখানে বলতে পারি দেশে বা সানন্দায় যে কবিতা বেরিয়েছে সেই কবিতা পড়ে আমার মনে হতে পারে বাংলা কবিতার কিচ্ছু হচ্ছে না। আমি জানি বালুরঘাটের একটা লিটল ম্যাগাজিনে গত মাসে কি কবিতা বেরিয়েছে, যে আমি কিসের ভিত্তিতে আমি বলছি যে বাংলা কবিতায় কিছু হবে না, ওইটাকে না চেনে। এখানে উনি প্রিয়তোষবাবু বলার সময় বললেন, উনি টুম্পা সোনার উদাহরণ দিলেন। টুম্পা সোনা গানটার ফলে বাংলা সংস্কৃতি সর্বনাশ হয়ে গেছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কিন্তু আমি যাই হোক সেই তর্ক আপেক্ষিক। কিন্তু এটাও ঘটনা, বাংলায় যদি টুম্পা সোনা হওয়ার ফলে বাংলা গানের 12টা বেজে গেছে আমরা বলি, আমরা কে খবর রাখি আসানসোলের কয়লা শ্রমিক এখন কোন গান তৈরি করছে? আমাদের মধ্যে কে খবর রাখি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে কি কোচবিহারে কোন ভাওয়াইয়া গান নতুন তৈরি হচ্ছে? মালদায় কোন গম্ভীরা গান এখন নতুন তৈরি হচ্ছে, কোন গম্ভীরা গান? এইগুলোকে না জেনে কিসের ভিত্তিতে শুধুমাত্র হচ্ছে না, কিসের যোগ্যতায় বলছে? আজকে যদি ইউটিউবে উনি বাঁধাকপি দেখার ভিডিও দেখিয়ে বলেন যে ইউটিউবের এই বাঁধাকপি ভিডিও প্রমাণ করে দিচ্ছে যে মানুষ এখন এইগুলোকেই দেখছে, এই ট্র্যাশ কন্টেন্ট দেখছে, তার মানে হচ্ছে বাংলা সংস্কৃতি নিম্নগামী। আবার এই ইউটিউব ছিল বলেই আমরা দেবদ্বীপের হয় নিয়ে আলাপ পেয়েছি, এই ইউটিউব ছিল বলেই আমরা ডিসেম্বরের শহরে পেয়েছি। ডিসেম্বরের শহরে হতে পারে, দেবদ্বীপ হতে পারে, কি আরও এরকম অনেকজন নতুন দিনের নতুন গায়ক, তারা প্রমাণ করেছেন যে নিজের গান। আজকের দিনে সংস্কৃতির বহিঃপ্রকাশ অনেক বেশি ডেমোক্রেটাইজ হয়েছে। কোনো রকম ক্ষমতাকে, কোনো রকম পুঁজির সেবা দাসত্ব না করেও একজন মানুষ নিজের সংস্কৃতিকে মানুষের কাছে নিয়ে যেতে পারে। যদি ইউটিউবে আমরা টুম্পা সোনা পেয়ে থাকি, তাহলে ইউটিউবে আমরা খিদিরপুরের বস্তির একটা ছেলের র্যাপ গানও পেয়েছি। কিন্তু আমাদের মুশকিলটা হয়েছে দরবারি সংস্কৃতির বাইরে, রাজদরবারের সংস্কৃতির বাইরের সংস্কৃতিকে যেহেতু আমরা আমাদের পপুলার ডিসকোর্সে আনছি না, সেহেতু আমরা মনে করছি সংস্কৃতির নিম্নগামী। শ্রীজাতদা বলার সময় একটা হালকা সেন্সাইড গোল করেছে আমাকে, আমার দিকেও মানে আমাকে মেনশন করেও বলেছে যে আমি বলেছি ইদানিংকালে বলি যে বাঙালির সংস্কৃতি খুব নিম্নগামী। আমি বাঙালির সংস্কৃতিকে নিম্নগামী আমরা কখনো বলি না, আমরা বলি রাজদরবারের কবি হতে চাওয়ার ইচ্ছেটা হচ্ছে নিম্নগামিতার প্রতীক। কিন্তু রাজদরবারের কবি হওয়ার বাইরেও রাস্তায় দাঁড়িয়ে মানুষের কবিও হওয়া যায়। সেই সংস্কৃতি চিরকালীন ঊর্ধ্বগামী, সেই সংস্কৃতি কখনো নিম্নগামী হতে পারে না। চন্দ্রিলদা ব্যঙ্গ করে বলেছে বটে, কিন্তু দেখুন এটাও ঘটনা যে সমকালীনতা কখনো কোনো সংস্কৃতিকে এক কথায় পিঠ চাপড়ায়নি, এটা ঐতিহাসিকভাবে সত্য। কখনো আমার আগে আমার টিমের যারা যারা বলেছেন কেউ একথা বলতে চাননি যে আমরা সমকালীন সংস্কৃতি নিয়ে আলোচনা করব না। খালি এইটাই বলা হয়েছে যে সমকালীন সংস্কৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যে ভার্ডিক্টটা পাস করছি, দ্যাট মাইট নট বি ফাইনাল ভার্ডিক্ট, দ্যাট মাইট নট স্ট্যান্ড ট্রু ইন দ্য টেস্ট অফ টাইম। ঐতিহাসিকভাবে দেখা গেছে সমকালীনতা সংস্কৃতির সবসময় সঠিক মূল্যায়ন করেনি, উত্তরকাল করেছে। সত্যজিৎ রায়ের কথা বারবার করে আসতো। সত্যজিৎ রায়ের সিনেমা কজন দেখতে যেত বলুন তো হলে ভিড় করে? গোপীগাইন বাহিনীর আগে ঋত্বিক ঘটকের সিনেমার যখন একটা হলে দেখানো হয়েছে, তার বাইরে কে বলতে পারে যে একটা হাউসফুল বোর্ড ঝুলেছে? কেউ বুকে আদ্রাকে বলতে পারে? চন্দ্রিলদা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তুলেছে, আমি একমত কথার সঙ্গে। সংস্কৃতি মানে যে খালি ক্রিয়েট করছে তার সংস্কৃতির স্তর নয়, যে কনজিউমার, যে দর্শক, যে শ্রোতা, তার সংস্কৃতির স্তর একটা সমাজে সাধারণভাবে সংস্কৃতির স্তরকে নির্ধারণ করে। সেই জায়গা থেকে কি আমরা এই কথা আজকে বলতে পারি না? যদি ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়ের একটা সিনেমার বাইরে হাউসফুল বোর্ড না ঝোলে, কিন্তু আজকে যদি অপরাজিত যখন অনেক তত্ত্ব তৈরি যখন চেষ্টা করছেন একটু মননশীল, একটু চিন্তাভাবনার দিক থেকে কিছুটা হলেও উন্নত সিনেমা তৈরি করার, সেই সিনেমা হলের বাইরে যদি আজকে হাউসফুলের বোর্ড ঝোলে, সেক্ষেত্রে বাঙালি অনেক বেশি করে উন্নত সংস্কৃতিকে গ্রহণ করতে শিখেছে। আমি সত্যজিৎ রায়ের সাথে তুলনা না করেও আমি একথা বললে আমার বিশ্বাস আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন। ধরুন 80 দশকে, 90 দশকে যখন উৎপলেন্দু চক্রবর্তীরা সিনেমা তৈরি করার চেষ্টা করেছেন,
যে বাঙালি উৎপলেন্দু চক্রবর্তী সিনেমাকে গ্রহণ করেনি সেই বাঙালি পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ, অনিক দত্ত, ইন্দ্রনীল রায়চৌধুরী, সৃজিত মুখার্জিদেরকে গ্রহণ করেছে। অর্থাৎ এই যে মননশীলতাকে গ্রহণ করতে পারার একটা মেধা কনজিউমারের মধ্যে তৈরি হচ্ছে, এইটা কি একটা সমাজে একটা সংস্কৃতির স্তরকে নির্ধারণ করবে না? এবং দেখুন, চন্দ্রিলদা একটা স্পেসিফিক প্রশ্ন করেছে আমাদের বাংলার আজকে কি আছে, যেই দিকে তাকিয়ে বাইরের লোক বলছে দেখো বাংলা এটা হচ্ছে, আমাদের এখানে হয় না। আমি বলতে পারি রাস্তার উপরে যে লিটল ম্যাগাজিন মেলা হচ্ছে, লিটল ম্যাগাজিন বাংলা হয়, ভারতের কোথাও হয় না। গোটা ভারত বাংলার দিকে, যারা খবর রাখেন তারা বাংলার দিকে তাকিয়ে বলেন যে দেখো বাংলায় লিটল ম্যাগাজিন হয়, আমাদের এখানে হয় না। আমরা বলতে পারি, এটা চন্দ্রিলদার কাছ থেকে শুনে আমার খারাপ লাগছে, চন্দ্রিলদা যে মুভমেন্টটাকে রিপ্রেজেন্ট করে বাংলা ব্যান্ড মুভমেন্ট, বাংলার বাইরে কি রক ব্যান্ড নেই, ইউফোরিয়া নেই, সিল্ক রুট নেই, সব আছে, কিন্তু বাংলা ব্যান্ড মুভমেন্ট যা বাংলায় হয়েছে ভারতের বাইরে কোথাও হয়নি। এই যে একটা স্কুল কলেজের ছেলেরা গিটার শিখছে, কেউ সিনথেসাইজার শিখছে, কেউ ড্রাম শিখছে, 5 বছরের জন্য 6 বছরের জন্য হলেও একটা গানের দল তৈরি করছে। এই যে অ্যাক্টিভ পার্টিসিপেশন যা মিউজিক মুভমেন্ট যা বাংলায় হয়েছে গত 2 দশকে 2.5 দশকে বলতে পারি, বাংলার বাইরে এটা হয়নি। গোটা মানে বাংলাদেশ দিকে বাইরের মানুষ ইঙ্গিত করে দেখায়, আঙুল তুলে দেখায় যে এটা বাংলা থেকে শেখার, আমরা পারিনি, বাংলার মানুষ পেরেছে। এবং দেখুন এইটা নিয়েও হাজারটা ব্যঙ্গ করা হতে পারে, কিন্তু এটা সত্যি। কবির সুমন যখন গান প্রথম করেছেন আমার মনে আছে, আমরা তখন খুবই ছোট। পরবর্তীকালে আমার এক স্কুলের একজন টিচার, তিনি অত্যন্ত ভালো মানুষ, তিনি বললেন যে আমি শুনছি চারদিকে তোমাকে চাই বলে একটা অ্যালবাম হয়েছে, দারুণ নাকি নতুন ধরনের গান, কিনতে গেলাম দেখি আমাকে একটা কবিতার ক্যাসেট গুছিয়ে দিয়েছে। আমি ভাবছি কবিতা চলছে, সাইড এটা শেষ হয়ে গেল, ভাবলাম বোধহয় সাইড এতে কবিতা আছে, সাইড বিতে বোধহয় গান আছে, সাইড বি চালালাম, দেখি ওখানেও কবিতা চলছে। আচ্ছা আমায় কি ভুল করে ওরা গানের বদলে কবিতার ক্যাসেট ধরিয়ে দিল? এইটা হয়েছে। সেই কবির সুমনকে আজকে আমরা মনে করি রবীন্দ্রনাথ, সলিল চৌধুরীর মতো কবির সুমন বাংলা গানে একটা মাইল ফলক। 30 বছর সময় লেগেছে, 20 বছর সময় লেগেছে বাঙালির ওখানে পৌঁছতে। আবার কবির সুমন, অঞ্জন দত্ত, নচিকেতাকে যে বাঙালি অ্যাকসেপ্ট করে নিয়েছিল, সেই বাঙালি 9 দশকের শেষে 2001-2 এসে ছেঁড়া জিন্স পরে মঞ্চে লাফিয়ে লাফিয়ে গান গাইছে, এরা সবচেয়ে বড় সর্বনাশ করছে বাংলা কাজ, এটা ঘটনা। এবং আমি চন্দ্রিলদার উপস্থিতিতে এখানে বলছি, ওই সময় একটা বড় অংশের মানুষ মনে করতেন যে সংস্কৃতির অধঃপতনের এপিটাম হচ্ছে চন্দ্রবিন্দু, বাথরুমটা কি তোর বাবার, যদি কোনো গানের লাইন হয়, যে আজকালকার মেয়েগুলো সব স্মার্ট পরে, কাটা কাটা মিনিস্কার্ট, এটা যদি বাংলা গানের লাইন হয় তাহলে এর চেয়ে খারাপ বাংলা গানের জন্য আর কিছু হতে পারে না। সেই চন্দ্রবিন্দুকে আজকে বলা হয় বাংলা গান ছেড়ে দিন, চন্দ্রবিন্দুর গানের কথা বাংলা সাহিত্যে, বাংলা কবিতায় কন্ট্রিবিউট করেছে, এটা ঘটনা। আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে, দেখুন ঐতিহাসিকভাবে এটাও সত্যি, যে সময়টাকে আমরা অন্ধকার সময় ভাবি তার মধ্যেই আগামী দিনের একটা আলোর বীজ থাকে। আমরা বেঙ্গল রেনেসা বলতে যে সময়কালটাকে বলি 19 শতক, 19 শতকে যদি ব্রহ্মসঙ্গীত হয়ে থাকে, 19 শতকে যদি বিধবা বিবাহের পক্ষে যদি আন্দোলন হয়ে থাকে, লড়াই হয়ে থাকে, যে সময় বাঙালি আলোকবর্তিকা স্পর্শ করেছিল বলে আমরা বলি, এটা তো ঘটনা। সেই সময়ই আবার বেড়ালের বিয়ে হতো, সেই সময়ই আবার ফিটন গাড়ি চড়ে বাইজি বাড়ি যাওয়া হতো, সেই সময় বুলবুলির লড়াই হতো, তৃতীয় চতুর্থ শ্রেণীর খেউরের নামে কবিগান হতো, এটা তো ঘটনা। কিন্তু আবার এটাও ঘটনা, সেই খেউর, সেই বুলবুলির বিয়ে, বেড়ালের বিয়ের মধ্যে থেকেই, সেই সময়কাল থেকেই ইমার্জ করেছে বাংলার আধুনিক বাংলার কালচার, বেঙ্গল রেনেসা। সুতরাং কোনো সময় দাঁড়িয়ে এরকমভাবে এপিটাম লিখে দেওয়া যায় না যে সংস্কৃতিটা নিম্নগামী না ঊর্ধ্বগামী। প্রতিটা একটা খারাপ সময়ের মধ্যেও উন্নত সংস্কৃতির বীজ থাকে। আমি ডক্টর সন্দীপ চ্যাটার্জিকে অত্যন্ত, আমি পাশে কৌশিকদাকে বলছিলাম বলার সময়, তাকে বলছিলাম ডক্টর সন্দীপ চ্যাটার্জি উনি বলার সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর এত নিন্দে করছিলেন, আমি বলছিলাম আমার তো পরের বার বিবেকের দংশন হবে ওনার বিরুদ্ধে কিছু একটা বলতে, আমার তো ইচ্ছে করছিল উঠে ওইদিকে চলে যেতে। কিন্তু আমি আপনাকে বলছি ডক্টর চ্যাটার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী কি, আমি ব্যক্তিগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়েই খালি বলছি না, যিনি ক্ষমতায় আছেন তিনি যদি রবীন্দ্রনাথের মৃত্যুদিন কি মহাত্মা গান্ধীর লড়াইয়ের ইতিহাসকে গুলিয়ে দেন, সেইটা সংস্কৃতির অবক্ষয় হয়ে যেত তখন। আমি ধরে নিতাম যখন তার সুরে সুর মিলিয়ে গোটা সমাজের মানুষ ভুলটাকে ভুল বলে বলবে। কিন্তু কোনো একজন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের জন্মদিন, মৃত্যুদিন, গান্ধীজির লড়াইকে গুলিয়ে দেওয়াটা সংস্কৃতির অবক্ষয় হিসেবে এই কারণে দেখি না, কেননা তার পাল্টা এইখানে আজকে মোহরকুঞ্জে দাঁড়িয়ে ডক্টর সন্দীপ চ্যাটার্জি বলতে পারেন যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ভুল, আমরা যেটা জেনে এসেছি, ইতিহাসে যেটা লেখা আছে সেইটাই ঠিক। দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদ করতে পারাটাই মানুষের সংস্কৃতি। ওপর থেকে কি নির্দেশিত হয়ে আসলো সেইটা মানুষের সংস্কৃতি নয়। এই যে দাঁড়িয়ে আমরা বলতে পারছি যে ওইটা ভুল, এই সংস্কৃতি যতদিন বেঁচে আছে মানুষের সংস্কৃতি সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ।